শিক্ষার্থীরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্র বিষয় কোড 254 চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহ, যাকে আমরা সংক্ষেপে বলি শেয়ার ইস্যুকরণ। শেয়ার ইস্যুর মাধ্যমে আমরা মূলধন সংগ্রহ করে থাকি যৌথ মূলধনী কোম্পানি। আমি প্রথম ক্লাসে যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে এ বিষয়ে মোটামুটি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছি। শেয়ার কাকে বলে, শেয়ারের শ্রেণীবিভাগ এবং শেয়ার কীভাবে ইস্যু করা হয় এগুলো নিয়ে আলোচনা করেছি। পরবর্তী আলোচনায় আমি যাচ্ছি আজকের নিয়ম নীতি নিয়ে, কীভাবে শেয়ার বিলি করব, কীভাবে শেয়ার ইস্যু করব সেই জিনিসটাই। আগের দিন আমি বলেছিলাম যে শেয়ার যৌথ মূলধনী কোম্পানির শেয়ার তিনটা মূল্যে ইস্যু করা যায়। একটা হলো সমমূল্যে, অর্থাৎ কোম্পানির একটি শেয়ারের যে অভিহিত মূল্য বা নির্দিষ্ট মূল্য করে দেওয়া থাকে, নির্দিষ্ট করা থাকে, সেইটাকে বলে সমমূল্য। এই নির্দিষ্ট মূল্যের যদি একটু অতিরিক্ত দামে শেয়ার ইস্যু করে, অতিরিক্ত মূল্যে ইস্যু করে, অতিরিক্ত মূল্যকে বলে অধিহার বা প্রিমিয়াম। যদি অভিহিত মূল্য বা নির্দিষ্ট মূল্যের চেয়ে একটু কম মূল্যে যদি শেয়ার ইস্যু করে, সেই কম মূল্যকে বলা হয় অবহার, অনুহার, বাট্টা বা ডিসকাউন্ট। এগুলো আমি আলোচনা করেছি। আজকে আমরা এর কীভাবে শেয়ার ইস্যু করলে তার হিসাব উপস্থাপন করা যায়, সংরক্ষণ করা যায়, সেইটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা আমার সঙ্গে থাকো। আজকে আমি এখানে লিখেছি যে এখানে করতে হলে তোমাকে প্রথম জাবেদা উপস্থাপন করতে হবে। প্রথমে জাবেদা উপস্থাপন করতে হবে। জাবেদার পরে একটা সাধারণত খতিয়ান করতে হয়। সেই খতিয়ানটা হলো ব্যাংক হিসাব বা নগদান হিসাব বা নগদান বই। এই খতিয়ান একটা করতে হয়, হয় ব্যাংক হিসাব, নাহলে নগদান হিসাব, নাহলে নগদান বই। এটা এখানে লেখা আছে। সর্বশেষ যেটা উপস্থাপন করতে হয় সেটা হলো আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আমরা এই তিনটে স্তরের মাধ্যমে আমরা শেয়ার ইস্যুর কাজ, পূর্ণাঙ্গ কাজটা উপস্থাপন করতে পারি। এখন বিষয় হলো, আগের দিন বলেছিলাম সমহারে যদি শেয়ার ইস্যু করা হয় তার জন্য প্রথমত আমাদের জাবেদা করতে হবে। তবে আমি এও বলেছিলাম যে শেয়ার ইস্যু করতে হলে প্রথমে কয়েকটা জিনিস একটু বিবেচনা করতে হবে। সেটা হলো কী পরিমাণ শেয়ার ইস্যু করা হলো, কী পরিমাণ শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল, ইস্যুকৃত শেয়ারের চেয়ে আবেদনে বেশি শেয়ারের অর্থ পেলাম কিনা। যদি বেশি পেয়ে থাকি তাহলে সেটা কোম্পানির আইন অনুযায়ী রাখা যাবে না, শেয়ার হোল্ডারদের ফেরত দিতে হবে। শেয়ার হোল্ডার কারা? যারা শেয়ার ক্রয় করে থাকে, ফেরত দিতে হবে। তারপর দেখতে হবে যে অঙ্কটি দেওয়া আছে সেটা কি সমমূল্যে দেওয়া আছে, না অধিহারে দেওয়া আছে, না অবহারে দেওয়া আছে। এগুলো অঙ্ক শুরু করার আগে দেখে নিতে হবে। তারপরে দেখতে হবে যে তোমাকে সেখানে কোনো রকম শেয়ার সম্পত্তি ক্রয়ের জন্য বিলি করা হলো কিনা, সেটাও দেখে নিতে হবে। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অঙ্কের দ্বিতীয় প্যারাগ্রাফের প্রথম লাইনে লিখে দেওয়া থেকে এতখানি শেয়ারের আবেদন অর্থ পাওয়া গেল, এতখানি শেয়ারের আবেদন অর্থ পাওয়া গেল, এই কথা উল্লেখ থাকলেই তোমাকে প্রথম জাবেদা শুরু করে দিতে হবে। আবেদন অর্থ পাওয়া গেল, ওখান থেকে জাবেদা শুরু হয়ে গেল, আমরা শুরু করব। আমি আরও একটা কথা আগের ক্লাসে বলেছিলাম যে যৌথ মূলধনী কোম্পানি কখনো নগদ লেনদেন পরিচালনা করে না। তারা নগদ অর্থ সবসময় ব্যাংকের মাধ্যমে পরিচালনা করে। অর্থাৎ আবেদন অর্থ পাওয়া গেলেই আবেদনের টাকা যখন আসবে, নগদ আসবে না, কোম্পানির যেটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তখন লিখতে হবে যে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। আমি একটু বোর্ডে যাই, তোমরা খেয়াল করো। সমহারে শেয়ার ইস্যুর ক্ষেত্রে আমাদের প্রথম জাবেদা হবে শেয়ার আবেদনের টাকা পাওয়া গেলে। একটু আগে আমি বলেছি শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেলে এই দিনের কথা উল্লেখ থাকলে তোমাকে প্রথম জাবেদাটি লিখতে হবে। তার জন্য লিখতে হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখানে ব্যাখ্যা লিখবা প্রতি শেয়ার এত টাকা করে এতখানি শেয়ার আবেদন অর্থ পাওয়া গেল। অর্থাৎ একটা শেয়ার দাম 100 টাকা থাকতে পারে, 10 টাকা থাকতে পারে, 50 টাকা থাকতে পারে, সাধারণত 100 টাকাই থাকে। আর যতখানি আবেদন অর্থ পাওয়া গেল সেটা আমরা লিখব। এখানে আমি টাকার পরিমাণ কী করে বের করব সেটা লিখে দিয়েছি। জমাকৃত আবেদনের সংখ্যা, কত পরিমাণ শেয়ার আবেদন পেলাম, কত পরিমাণ শেয়ার আবেদন অর্থ জমা হলো, গুণ প্রতি শেয়ারের নামিক মূল্য।
প্রতি শেয়ারের যে মূল্যমানটা অঙ্কে উল্লেখ আছে সেটা দিয়ে গুণ দিলেই আমরা এর টাকার পরিমাণ পাবো। তা ডেবিটের টাকা ডেবিটের কলামে, ক্রেডিট টাকা ক্রেডিটের কলামে বসিয়ে দেবো। এখানে আমি একটু উল্লেখ করে নিতে চাই যে আধুনিক নিয়মে যে তোমার এই যে জাবেদায় ডেবিট এবং ক্রেডিট এই দুটো শব্দ লেখা লাগে না। অবশ্য আমি লিখেছি, তোমরা না লিখলেও অসুবিধা নেই। আধুনিক নিয়মে জাবেদায় ডেবিট ক্রেডিট লেখার বিধানটা নেই। তাহলে আমরা তখন জাবেদা লেখার সময় ডেবিট এন্ট্রিটা যেখান থেকে লিখবো, ক্রেডিট এন্ট্রি একটু ডানে সরিয়ে নেবো। ধরো একটা শব্দের যে স্পেস থাকে অন্তত হাফ ইঞ্চি ডানে সরিয়ে আমরা লিখবো। এই যে বোর্ডে দেখিয়েছি, একটু খেয়াল করবে, হয়তো দেখতে সমস্যা হতে পারে। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। আর তোমরা পাঠ্যপুস্তকের উদাহরণ দেখলে তো ভালো করে বুঝতে পারবো কীভাবে লেখা আছে। দ্বিতীয় জাবেদা যখন জমাকৃত আবেদনের সংখ্যা ইস্যুকৃত শেয়ার সমান পরিমাণ বা কম হবে। আমরা যদি যে পরিমাণ শেয়ার ইস্যু করলাম সেই ইস্যুকৃত শেয়ারের যদি সমান শেয়ারের আবেদন পাই অথবা ইস্যুকৃত শেয়ারের চেয়ে যদি কম শেয়ারের আবেদন পাই, তাহলে তখন জাবেদা হবে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। আবার ইস্যুকৃত শেয়ারের চেয়ে যদি বেশি আবেদন পাই তখন একটু ঝামেলা আছে, সেটা আমরা একটু পরে দেখছি। তাহলে জমাকৃত যে আবেদন ইস্যুকৃত শেয়ারের সমান অথবা ইস্যুকৃত শেয়ারের চেয়ে কম যদি আমরা শেয়ার আবেদন পাই, তাহলে জাবেদা হবে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। ওই টাকাটা ওই হবে যে পরিমাণ শেয়ার জমা হলো সেই আবেদন গুণ প্রতি শেয়ারের নামিক মূল্য। গুণ দিলে যে টাকাটা পাবো সেটা আমরা বসিয়ে দেবো। প্রথম ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, পরে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। অর্থাৎ আমাদের যে পরিমাণ অর্থ ব্যাংকে জমা হলো সেই ব্যাংকে জমাকৃত অর্থ আমরা মূলত মূলধনে, শেয়ার মূলধনে ট্রান্সফার করলাম। শুধু মূলধন বললে ভুল হবে, যেহেতু শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করা হয় বিধায় একে শেয়ার মূলধন বলা হয়। এরপরে আমাদের যদি ইস্যুকৃত, যে একটু আগে বলেছিলাম, ইস্যুকৃত শেয়ারের চেয়ে যদি একটু বেশি শেয়ারে আবেদন পাই, এই বেশি শেয়ার অর্থ কোম্পানির আইন অনুযায়ী রাখা যাবে না। তাহলে কি করতে হবে? অবশ্যই ফেরত দিতে হবে। যদি অঙ্কে ফেরতের কথা উল্লেখ নাও থাকে তাহলে আমরা ফেরত দিব, এইটা ধরে নিব, ফেরত দিতেই হবে। উল্লেখ না থাকলে আমরা ফেরত দিব, আর উল্লেখ থাকলে তো ভালোই, সাধারণত উল্লেখ থাকে। তাহলে কি তখন আমাদের এই জাবেদাটা হবে না, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, তখন এইটা হবে না। তখন 2 নম্বরের পরিবর্তে 3 নম্বর হবে। তখন হবে এইটা হবে না, এইটার পরিবর্তে এইটা হবে। তখন হবে শেয়ার আবেদন ডেবিট, যে পরিমাণ আবেদন অর্থ আমরা পেলাম সেটা, শেয়ার মূলধন ক্রেডিট, ইস্যুকৃত শেয়ার অর্থ, এটা হলো যে পরিমাণ ইস্যু করলাম, ইস্যুকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি নামিক মূল্য। তাহলে শেয়ার আবেদন ডেবিট, আমাদের যতটা পরিমাণ শেয়ার আমরা আবেদনে পেয়েছিলাম এইটার পরিবর্তে এটা 2 নম্বর একটু আগে যেটা বললাম সেইটার পরিবর্তে যদি ইস্যুকৃত শেয়ারের চেয়ে আবেদনে বেশি পাই, বেশি পেলে এই জাবেদা একটু বাড়তি এন্ট্রি আসবে। কারণ আমি কি বলছিলাম, টাকা পেলেই ব্যাংক ডেবিট, ফেরত দিলে ব্যাংক অবশ্যই ক্রেডিট হবে, যেহেতু যৌথ মূলধনী কারবার নগদ লেনদেন করে না, যাবতীয় নগদ লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পাদন করে থাকে। তাহলে সেখানে কি হবে? শেয়ার আবেদন ডেবিট, যতটুকু আবেদনে পেলাম, শেয়ার মূলধন ক্রেডিট, যতটুকু শেয়ার ইস্যু করেছিলাম, ব্যাংক হিসাব ক্রেডিট, আমরা ইস্যুর চেয়ে আবেদনে যে অতিরিক্ত শেয়ার পেলাম সেই অতিরিক্ত শেয়ারের অর্থ, সেটি হলো ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা পেলেই ব্যাংক ডেবিট, টাকা ফেরত দিলে ব্যাংক হিসাব ক্রেডিট। এই গেল সমমূল্যের পরে আমরা শেয়ার অধিহারে কীভাবে শেয়ার ইস্যু করতে পারি সেটা দেখতে হবে। অধিহারটা কি একটু আগে বলছিলাম, অধিহার বা প্রিমিয়াম। যৌথ মূলধনী কোম্পানির একটি শেয়ারের যে নির্দিষ্ট মূল্য থাকে, নির্দিষ্ট মূল্যের চেয়ে একটু অতিরিক্ত মূল্যে যদি শেয়ার ইস্যু করা হয়, এই অতিরিক্ত মূল্যকে বলা হয় তোমার অধিহার বা প্রিমিয়াম। সেইখানে কি হয়, আমি আগের দিন বলেছিলাম, অধিহারটা হলো কি, এটা হলো একটা ক্যাপিটালাইজড ইনকাম। অর্থাৎ একটা শেয়ারের যদি মূল্যমান অভিহিত মূল্য হয় 100 টাকা, যদি 10 টাকা অতিরিক্ত বৃদ্ধি করে বিক্রি করা হয় তাহলে হয় 110 টাকা। এই যে 10 টাকা বৃদ্ধি পেলো, এটা কি বলে? অধিহার বা প্রিমিয়াম। তাহলে আমরা লক্ষ্য করি কিভাবে করব। আমরা সমহারে বুঝলাম, এবার অধিহারে কিভাবে ইস্যু করব। অধিহারেও ঠিক একই রকম, প্রথম জাবেদা একই হবে, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। এখানে হবে জমাকৃত শেয়ার সংখ্যা গুণ প্রতি শেয়ার নামিক মূল্য না, অধিহার সমূল্য, প্রতি শেয়ারের অধিহার সহ মূল্য। তাইলে কি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, এখানে নামিক মূল্য লেখা যাবে না, কারণ নামিক মূল্য ছিল 100 টাকা করে। 10 টাকা যদি অতিরিক্ত দাম বৃদ্ধি করে
সেইটা শেয়ার দাম বর্তমান দাম হবে 110 টাকা। তখন যে পরিমাণ শেয়ার আবেদন পেলাম সেই আবেদন প্রাপ্তির যে পরিমাণ শেয়ার গুণ অধিহার সহ যে দাম একটা শেয়ার দাম হবে তাই দিয়ে গুণ দিলে আমরা এখানে টাকাটা পেয়ে যাব ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট। অধিহার সহ দাম ধরতে হবে, খেয়াল রাখবে। এরপরে আমরা শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট। শেয়ার মূলধন ক্রেডিট অধিহার থাকলে অধিহার যেহেতু মূলধন নয়, এটা মূলধন যেহেতু প্রাপ্তি, মূলধন যেহেতু আয়, সেহেতু এটা মূলধনের সাথে কখনো সরাসরি যুক্ত করা যাবে না, একে আলাদা মূলধন যদি প্রাপ্তি হিসেবে লিখতে হবে। তাই আমরা যখন জাবেদাটি লিখব তখন এটা যদি মানে আবেদনে যদি বেশি না পেয়ে থাকি, যে পরিমাণ শেয়ার ইস্যু করলাম সেই পরিমাণ শেয়ারই যদি আমি আবেদন পেয়ে থাকি, তাহলে তখন 2 নম্বর জাবেদাটা হবে শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট শেয়ার অধিহার ক্রেডিট। সমহারে যখন করেছি তখন অধিহার ক্রেডিট করে নিই, অধিহারে যখন শেয়ারটি ইস্যু করলাম তখন অধিহার হবে ক্রেডিট। দেখো তাহলে আমরা লিখবো এখানে শেয়ার অধিহার ক্রেডিট। তাহলে এখানে লিখবো বিলিকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি অধিহার, শেয়ার প্রতি অধিহার মূল্য, শেয়ার প্রতি অধিহার মূল্য, শেয়ার প্রতি অধিহার মূল্য। তাহলে শেয়ার অধিহার ক্রেডিট কতটুকু শেয়ার বিলি করলাম সেই বিলিকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি অধিহার মূল্য। যে 10 টাকা বললাম উদাহরণত, 100 টাকার শেয়ার যদি 110 টাকা বিলি করি, 10 টাকা হলে অধিহার, তখন 10 দিয়ে গুণ হবে, আর মূলধন গুণ হবে 100 টাকা দিয়ে, আর শেয়ার আবেদন 110 টাকা দিয়ে। আবার উপরটা ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট, ওটাও গুণ হবে 110 টাকা দিয়ে অধিহার সহ। তাহলে আমরা এটা বুঝলাম। এখন যদি আমরা ইস্যুকৃত শেয়ারের চেয়ে আমরা যদি অতিরিক্ত আবেদন পেয়ে থাকি, তখন আর 2 নম্বর জাবেদা শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট শেয়ার অধিহার ক্রেডিট এটি করলেই হবে না, কারণ আমি ইস্যুর চেয়ে যদি আবেদনে বেশি শেয়ারটাকে পেয়ে থাকি সেটা ফেরত দিতে হবে, অবশ্যই ফেরত দিতে হবে। যদি আমি আবারও বলি অঙ্কে যদি ফেরতের কথা উল্লেখ নাও থাকে তাহলে আমরা ফেরত দিবই, এটা কোম্পানির আইন, ফেরত না দেওয়ার কোনো সুযোগ নাই। আইন সিদ্ধ প্রতিষ্ঠান, আইন অনুযায়ী তোমাকে সবাইকে চলতে হবে। তাইলে এখানে আমরা তখন লিখবো শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার মূলধন ক্রেডিট, তখন লিখবো শেয়ার অধিহার ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট। আবার যথারীতি যেহেতু আমরা ইস্যুকৃত শেয়ারের চেয়ে বেশি শেয়ার অর্থ পেয়েছি, এই বেশি শেয়ারের অর্থ কি করতে হবে, আমাকে ফেরত দিতে হবে। ফেরত দিলে তখন লিখতে হবে ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা কোম্পানির ক্ষেত্রে টাকা পেলেই ব্যাংক হিসাব ডেবিট আমরা অবশ্যই করব, টাকা ফেরত দিলে ব্যাংক হিসাব ক্রেডিট করব। এখন যদি অধিহারের অঙ্ক হয় তাহলে আমাদের সাধারণত প্রায় অঙ্কই দেখা যায় যে ইস্যুকৃত শেয়ারের চেয়ে বেশি শেয়ারের আবেদন অর্থ পাওয়া যায়। তখন সাধারণত দেখা যায় প্রথম অধিহারের অঙ্ক হলে প্রথম ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট হয়, পরবর্তীতে হয় শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট শেয়ার অধিহার ক্রেডিট ব্যাংক ক্রেডিট। তাহলে এখানে আবেদন ডেবিট যে পরিমাণ শেয়ার আবেদন পেলাম সেইটা গুণ অধিহার সহ মূল্য, শেয়ার মূলধন ক্রেডিট ইস্যুকৃত বা বিলিকৃত শেয়ার গুণ নামিক মূল্য, শেয়ার অধিহার ক্রেডিট ইস্যুকৃত বা বিলিকৃত শেয়ার গুণ অধিমূল্য, অধিমূল্য যে 10 টাকা বা 20 টাকা দাম থেকে বৃদ্ধিপ্রাপ্ত থাকে সেটাকে ব্যাংক হিসাব ক্রেডিট ফেরতকৃত শেয়ার গুণ অধিহার সহ মোট মূল্য প্রতি শেয়ারে, সেটা দিয়ে গুণ দিলে আমরা পেয়ে যাব। তবে একটা কথা মনে রাখবা, পরীক্ষা হলে যদি দুটো জাবেদাই করতে হয়, দুটো জাবেদা করতে হলে অবশ্যই নিচে তোমরা ব্যাখ্যা লিখবে, ন্যারেশন লিখবে। যদি ব্যাখ্যা না লিখো নম্বর কম পাবে। আর যদি কখনো 4টা জাবেদা 3টা জাবেদা করতে হয়, সাধারণত প্রশ্নপত্রে উল্লেখ থাকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। যখন বলা থাকবে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, তোমরা তখন ব্যাখ্যা দিবে না। তাহলে এখন আমি তোমার সমমূল্যে বুঝালাম, অধিহারে বুঝালাম, বাকি থাকলো অবহার। এখন আমরা দেখি অবহারটা কি। অবহারটা হলো অধিহারের জাস্ট উল্টো। অধিহারটা হলো ক্যাপিটালাইজড ইনকাম, দায় মূলধনের নিচে বসে আর্থিক অবস্থার বিরুদ্ধে। অবহারটা হলো ক্যাপিটালাইজড লস, অর্থাৎ একটু আগে দেখলাম একটা শেয়ার দাম 100 টাকার সাথে যদি 10 টাকা অতিরিক্ত মূল্য যুক্ত করি 110 টাকা হলো, এই 10 টাকা হলো অধিহার। আর এখন হলো একটা শেয়ার দাম 100 টাকা, যদি সেইটা আমরা 10 টাকা কমে দিয়ে 90 টাকা বিলি করি, 10 টাকা যে কমে গেল এটাকে বলা হয় অবহার, গৌণহার, বাট্টা, ডিসকাউন্ট। 4টা বিকল্প শব্দ মনে রাখবা। তাহলে এই অবহার বা অনুহার বা বাট্টা বা ডিসকাউন্ট এটা হলো ক্যাপিটালাইজড লস, সেহেতু এটা আমরা ডেবিট করব এবং আরেকবার সম্পদ ছেড়ে বসাবো। এটাকে মূলত বলা হয় অসমন্বিত ব্যয় বা অবলোপনযোগ্য ব্যয় বা অলিক সম্পদ। তা আমরা একটু অবহারটা দেখি, খেয়াল রাখবো। অবহার ইস্যুর ক্ষেত্রে প্রথম জাবেদা
অবহার ইস্যুর ক্ষেত্রে প্রথম জাবেদা ঠিক হবে। অবহারটা আবার কি তোমরা পড়বা, আর বাড়িতে একটু বারবার বই পড়বা, টেক্সট বইয়ের বিকল্প নাই, অবশ্যই পড়তে হবে। প্রথম জাবেদা সব ক্ষেত্রে এক, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। তাহলে এখানে হবে কি, যে পরিমাণ শেয়ার প্রাপ্ত হলো, শেয়ার আবেদনে প্রাপ্ত শেয়ার গুণ যে পরিমাণ দাম নির্দিষ্ট হলো। এই যে 100 টাকার ওখানে যদি 10 টাকা অবহার হয়, সেই নামিক মূল্য এখানে ধরা যাবে না, সেই অবহার বাদ দিয়ে যে টাকাটা হবে 90 টাকা, সেটা দিয়ে গুণ দিতে হবে। অর্থাৎ অবহার বাদ দিয়ে নামিক মূল্য, একটি শেয়ারের যে নামিক মূল্য থাকে সেখান থেকে অবহার বাদ দিয়ে যে টাকাটা থাকবে, প্রতি শেয়ারের দাম যে টাকা থাকবে, সেই টাকা দিয়ে আবেদনে যে পরিমাণ শেয়ার অর্থ পেলাম তাকে গুণ দিলে আমরা ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট আমরা পেয়ে যাব। এখানে তখন এখানে হবে না অবহার বাদে, আগে লিখলাম অধিহার সহ, এখন শেয়ার অবহার বাদে, অবহার বাদে, অবহার কম, অবহার বাদে, অবহার বাদে। তাইলে এটা, তারপরে যদি আমরা এখানে খেয়াল করো, আমরা যদি অবহারের পরে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, তাহলে অধিহার আগে আমরা, আগের অধিহার যখন ছিল অধিহারকে ক্রেডিট করেছি মূলধন যেতে আয় হিসাবে। তো অধিহারের যদি উল্টো হয় অবহার, সেটা হলো মূলধন যেতে ক্ষতি বা মূলধন যেতে লস, তাইলে অধিহার ক্রেডিট হলে অবহার, তাইলে আমরা স্বাভাবিক কারণে আমরা বুঝতে পারছি অবহার করব ডেবিট, অবহার। তাহলে এখানে লিখবো শেয়ার অবহার, শেয়ার অবহার, শেয়ার অবহার ডেবিট। আমি আবারও বলছি, তোমরা কিন্তু আধুনিক নিয়ম যদি যাও ডেবিট ক্রেডিট লেখার প্রয়োজন নেই, তোমরা লিখবে না, লিখতে গেলে সময় নষ্ট হয়, লিখবে না, আমি না লিখলাম, তোমরা লিখবে না। তো শেয়ার মূলধন ক্রেডিট, তাহলে এখানে শেয়ার আবেদন ডেবিট, অবহার বাদে একটা শেয়ারের যে দাম দাঁড়ায় তাকে যে পরিমাণ শেয়ার আবেদন পেলাম সেই শেয়ারকে গুণ দিলে শেয়ার আবেদন ডেবিট পেলাম। শেয়ার অবহার ডেবিট, সে কি যে পরিমাণ শেয়ার আমরা ইস্যু করলাম সেই পরিমাণ শেয়ারকে তুমি অবহারের যে দাম 10 টাকা বা 20 টাকা 5 টাকা সেটা দিয়ে গুণ দিলে আমরা অবহারের মূল্যমান পেয়ে যাব। এরপরে শেয়ার মূলধন ক্রেডিট, দুটোর যোগফল, অথবা একটা শেয়ারের নামিক মূল্য দিয়ে যখন আমরা যে পরিমাণ শেয়ার ইস্যু করলাম বা বিলি করলাম তাকে গুণ দিলে পেয়ে যাব। এখন বিষয়টা হলো, আবার এর বিকল্প সবসময় 2 নম্বর জাবেদার বিকল্প 3 নম্বর। 3 নম্বরে কেন? এখানে সাধারণত আমরা অতিরিক্ত যদি আবেদন পেয়ে থাকি, অতিরিক্ত শেয়ারের আবেদন পেয়ে থাকি, সেইখানে 2 নম্বর জাবেদায় ফেরতের জাবেদাটা দেওয়া হয়নি, ফেরত দিলে ব্যাংক ক্রেডিট হবে, সেটা দেওয়া হয়নি। এই জন্য আমি বলেছি 2 নম্বরের বিকল্প জাবেদা 3 নম্বর। 3 নম্বর তখনই বিকল্প হবে যখন আমাদের ফেরতের কথা উল্লেখ থাকবে, তখন ব্যাংক হিসাব ক্রেডিটটা বাড়তি জাবেদা হয়, সেই ব্যাংক হিসাব ক্রেডিট বাড়তি কাজ করতে হয় ব্যাংক হিসাব ক্রেডিট। 2 নম্বর জাবেদা ফেরতের কথা উল্লেখ নাই, অর্থাৎ যে পরিমাণ শেয়ার ইস্যু করবো সেইটাই যদি পেয়ে তাহলে 2 নম্বরটা প্রযোজ্য। আর যদি কখনো যে পরিমাণ শেয়ার ইস্যু করবো তার সমান বা কম এইটা না পেয়ে আমরা ইস্যুর চেয়ে যদি বেশি পাই, তাহলে 2 এর পরিবর্তে 3 নম্বর জাবেদা হবে, তখন হবে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অবহার ডেবিট, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অবহার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, অ্যান্ড ফেরতের জন্য ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এই হলো আমাদের মূলত জাবেদা, এই হলো মূলত আমাদের এখানে সমহারে, অধিহারে, অবহারে আমরা জাবেদা শিখলাম। এখন তোমাদের আর একটা দুটো জাবেদা একটু বাড়তি অনেক সময় পরীক্ষায় এসে যায়, আমরা সেই জাবেদাটা একটু এখন দেখব। আমরা যদি কখনো শেয়ার মূলধনের মাধ্যমে কোনো সম্পত্তি, স্থায়ী সম্পত্তি ক্রয় করি, জমি, ভূমি বা দালান কোঠা যদি কিনি, তাহলে আমরা অবশ্যই যে সম্পত্তি কিনবো, উল্লেখিত সম্পত্তি, আমি লিখলাম কোনো সম্পত্তি যদি শেয়ার মূলধনের মাধ্যমে কিনি, উল্লেখিত সম্পত্তি, তখন লিখবো আমরা উল্লেখিত সম্পত্তি ডেবিট, উল্লেখিত সম্পত্তি ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এটা একটু ধারাবাহিক জাবেদার একটু বাইরে ক্রেডিট। এখন আমরা যদি কখনো কোনো সম্পত্তি নগদ টাকা দিয়ে না কিনে, চেকের মাধ্যমে না কিনে, আমরা শেয়ার মূলধনের মাধ্যমে কোনো স্থায়ী সম্পত্তি প্রথম যদি ধারে ক্রয় করি, তাহলে হবে উল্লেখিত সম্পত্তি, সেটা জমি হোক, ভূমি হোক, দালান কোঠা হোক, ডেবিট, ওই ক্রেতা অমুক কোম্পানি হিসাব ক্রেডিট। এরপরে যখন মূলধন ইস্যু করব, শেয়ার ইস্যু করব, তখন লিখবো অমুক প্রদেয় হিসাব, অমুক হিসাব ডেবিট, তোমার শেয়ার মূলধন ক্রেডিট। আর ডাইরেক্ট যদি আমি শেয়ার ইস্যু করে আমরা জমি ক্রয় করে থাকি, তাহলে আমরা লিখবো ওই জমি বা দালান কোঠা, ওই সম্পত্তি ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এটা একটা স্পেশাল জাবেদা, মনে রাখবা। তারপরে তুমি যদি কখনো দায় গ্রাহকের কমিশন বা অবলেখকের দস্তুরি বা শেয়ার দালালের দস্তুরি এগুলো শেয়ার মূলধনের মাধ্যমে পরিশোধ করো, তাহলে কি জাবেদা হবে? তাহলে তুমি দেখো শেয়ার দালালের দস্তুরি, শেয়ার দালালের
যদি শেয়ার দালালের দস্তুরি তুমি নগদে পরিশোধ করো তাহলে হবে শেয়ার দালালের দস্তুরি ব্যাংক হিসাব ক্রেডিট, শেয়ার দালালের দস্তুরি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, শেয়ার দালালের দস্তুরি ডেবিট, ব্যাংক ক্রেডিট, ব্যাংক ক্রেডিট, ব্যাংক ক্রেডিট, ব্যাংক ক্রেডিট। ঠিক আছে। আর যদি কখনো শেয়ার দালাল দস্তুরি নগদে না দিয়ে তুমি যদি শেয়ার ইস্যু করে দাও তাদেরকে, তখন লিখতে হবে বা তখন ব্যাংক হিসাব কে লিখতে হবে না, তখন লিখতে হবে শেয়ার মূলধন ক্রেডিট। আমি আবারও বলছি, শেয়ার দালালের দস্তুরি, শেয়ার দালালের দস্তুরির বিকল্প নাম আছে দায়গ্রাহকের কমিশন বা অবলেখকের দস্তুরি, যাকে ইংলিশে বলা হয় আন্ডাররাইট কমিশন। সেটা যদি আমরা নগদ টাকা বা চেকে দেই তখন আমরা লিখবো শেয়ার দালাল দস্তুরি বা অবলেখক কমিশন বা দায়গ্রাহকের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কিন্তু আমরা যদি নগদ টাকা পরিশোধ না করে আমরা যদি তাদেরকে শেয়ার ইস্যু করে দিই তখন লিখতে হবে শেয়ার দালালের দস্তুরি, শেয়ার মূলধন দস্তুরি ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। আবার যদি এরকম হয় কারবার প্রতিষ্ঠান যখন আমরা প্রথম প্রতিষ্ঠা করতে যাই তখন দেখা যায় বিভিন্ন রকম প্রাথমিক খরচাবলীগুলো আমাদের নির্বাহ করতে হয়, যেমন আইন পরামর্শ খরচ সহ বিভিন্ন রকম। তখন আমরা যদি সেটা নগদে পরিশোধ করি তখন লিখতে হবে প্রাথমিক খরচ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তখন লিখতে হবে প্রাথমিক খরচ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এরকম রাখবা প্রাথমিক খরচ কোনো রকম আইন পরামর্শ খরচ বা আনুষঙ্গিক বিভিন্ন থাকতে পারে। প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ ডেবিট, ব্যাংক ক্রেডিট। যদি আমরা নগদে পরিশোধ করি তাহলে হবে ব্যাংক ক্রেডিট, আর যদি নগদে পরিশোধ না করে শেয়ার ইস্যু করি তখন হবে শেয়ার মূলধন ক্রেডিট। অর্থাৎ নগদ দিলেই ব্যাংক ক্রেডিট আর শেয়ার ইস্যু করলে শেয়ার মূলধন ক্রেডিট। এটা মুখস্থের মধ্যে রাখবা। এই এরপর যদি আমরা কখনো অন্যান্য কোনো খরচ যদি আমরা পরিশোধ করি, অন্য যে কোনো ধরনের অঙ্ক উল্লেখ থাকতে পারে সোজা কথা, তাইলে তোমরা লিখবে সবসময় যে খরচ উল্লেখ থাকবে ওই খরচ ডেবিট, ব্যাংক ক্রেডিট। যদি দেখো ব্যাংক চেকের মাধ্যমে বা নগদের মাধ্যমে পরিশোধ করা হয়েছে তাহলে ব্যাংক ক্রেডিট। আর যদি দেখো নগদ বা চেকের মাধ্যমে পরিশোধ হয় নাই, শেয়ার ইস্যু করে দিয়েছে, তখন লিখবে তুমি কে ওই খরচ ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এটুকু জাবেদা মনে রাখলে হবে। তবে এরপরে অগ্রাধিকার শেয়ারের অর্থ বা তোমার কি বলে রাইট শেয়ার, এগুলো যদি থাকে এগুলো আর রাইট শেয়ার এগুলো এইরকম একই ধারাবাহিকের জাবেদা। কিন্তু বোনাস শেয়ার যদি থাকে, বোনাস শেয়ার জন্য জাবেদা হয় সাধারণত সংরক্ষিত আয়ের বিপরীতে বোনাস শেয়ার করা হয়, তখন লিখতে হয় সংরক্ষিত আয় ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। সাধারণ সঞ্চিতি তহবিলের এগেনস্টে যদি করা হয় তাহলে লিখতে হয় তোমার সাধারণ সঞ্চিতি ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এইরকমভাবে তবে সংরক্ষিত আর বিপরীতেই সাধারণত এটা করা হয়। আবার অনেক সময় অধিহারের বিপরীতেও করা হয়, তখন লিখতে হয় শেয়ার অধিহার ডেবিট, তোমার শেয়ার মূলধন ক্রেডিট। বোনাস শেয়ারের এই তিনটে জাবেদ হয়। যদি অধিহার, সাধারণ সঞ্চিতি বা সংরক্ষিত আয় কিছু উল্লেখ না থাকে তখন লিখতে হবে সংরক্ষিত আয়, তখন অধিহার আর সাধারণ সঞ্চিতি ধরা যাবে না, তখন লিখতে হবে সংরক্ষিত আয় ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এটা এই তিনটে জাবেদা শুধুমাত্র বোনাস শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য। আর রাইট শেয়ার, অগ্রাধিকার শেয়ার, অন্যান্য কিছু এই যে ধারাবাহিকভাবে করলাম একইভাবে করতে হবে। রাইট শেয়ার, অগ্রাধিকার শেয়ার, আর এত সময় যেটা করলাম এটা সাধারণত ইকুইটি শেয়ার বা সাধারণ শেয়ার। তাহলে এই তো সাধারণত বোনাস শেয়ার বা রাইট শেয়ার এগুলো তোমাদের পরীক্ষা আসে না, তারপরে জ্ঞান থাকতে হবে, জ্ঞান রাখা দরকার। যেহেতু এই চ্যাপ্টার সম্বন্ধে জানতে হলে এগুলো জানা দরকার। অল্প কটা অঙ্ক করে যে পরীক্ষা হলে মিলিয়ে দিলাম তাহলে জ্ঞানের পরিধি বাড়বে না। তাহলে তোমরা আরেকটু খেয়াল করো, এখন ব্যাংক হিসাবটা কিভাবে করে। তোমরা খতিয়ান এতদিন করেছো, খতিয়ান করেছো ঠিক জাস্ট খতিয়ান, তাই ব্যাংক হিসাব চলমান যে করতে পারো। ব্যাংক হিসাব এখানে খেয়াল করো, খতিয়ানে একটা হয় ব্যাংক হিসাব। এটা হয় কি তারিখ, এটা হলো বিবরণ, এটা হলো সূত্র, এটা হলো ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটা হলো উদ্বৃত্ত বা জের, এটা হলো ডেবিট, এটা হলো ক্রেডিট। সাধারণত এখানে প্রথম শেয়ার আবেদনের টাকা যখন আমরা পাবো, শেয়ার আবেদন টাকা বলে এখানে লিখবো, এখানে ডেবিট জের হয়ে যাবে। ফেরত দিলে আবার লিখতে হয় শেয়ার আবেদন। তোমরা দেখবে জাবেদা এটাই হবে, অঙ্ক করার সময় পাবো, এটা হবে ক্রেডিট। এর কি হবে, এরপরে যদি দায়গ্রাহকের কমিশন বমক সম কোনো কিছু খরচ করি এগুলো সব ক্রেডিট করে। ব্যাংক উদ্বৃত্ত সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, ব্যাংক উদ্বৃত্ত সবসময় ডেবিট প্রকাশ করবে, এইটা মনে রাখবা। ঠিক আছে, তোমরা এটা জানো। চলমান ছক এটা কমপ্লিট হয়ে গেল।
এরপরে আমাদের সর্বশেষ যেটা আছে সেটা আমরা একটু খেয়াল করি, আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী কীভাবে উপস্থাপন করি সেই জিনিসটা তোমরা একটু খেয়াল করো, তাহলে মোটামুটি নিয়মটা কমপ্লিট হয়ে যাবে। এখানে খেয়াল করো, আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণী, এখানে সম্পদ, দায় আর হলো তোমার শেয়ার মূলধন। সম্পদ, দায়, শেয়ার মূলধন। তাহলে প্রথম আসবে সম্পদ। সম্পদ সাধারণত তিনটা হয়। স্থায়ী সম্পদ যদি থাকে, স্থায়ী সম্পদের মধ্যে দালান কোঠা, জমি যা যা থাকবে সেটা। এরপরে চলতি সম্পদের মধ্যে সাধারণত ব্যাংকে জমা আসে, ব্যাংকে জমা। তারপরে তোমার আছে কি অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয়। অলিক সম্পদ বা অসমন্বিত, যেমন অবহার, শেয়ার অবহার, দায় গ্রাহকের কমিশন, দায় গ্রাহকের কমিশন বা প্রাথমিক খরচ। এইটা যদি অঙ্কে থাকে, এতগুলো থাকবে না, তারপর আমি লিখে দিলাম, এগুলো সব যোগ করে বাইরে বসাই দেবো। এখানে হলো মোট সম্পদ। এরপর এদিকে লিখতে হয় শেয়ার মূলধন, দায় ও শেয়ার মূলধন। শুধু মূলধন লেখা যাবে না, শেয়ার মূলধন কোম্পানির শখে বলা আছে, প্রথম লিখতে হয় অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধনটা কি, যে মূলধন নিবন্ধকের কাছ থেকে অনুমোদন নিয়ে একটি কারবার পত্রের যৌথ মূলধনী কোম্পানি শুরু হয়, সেটাকে বলে অনুমোদিত মূলধন। এখানে ব্র্যাকেট লিখতে এতখানি শেয়ার, প্রতি শেয়ার এত দাম, এখানে লিখে ডাবল দাগ দিয়ে ক্লোজ করে দিতে হয়। তারপর লিখতে হয় ইস্যুকৃত ও বিলেকৃত মূলধন। এগুলো লিখতে হবে, অবশ্যই লিখতে হবে। কোম্পানি আইনসিদ্ধ জিনিস, আইনের বাইরে আমরা কেউ যেতে পারি না। বিলেকৃত মূলধন ব্র্যাকেট এতখানি শেয়ার গুণ এত, প্রতি শেয়ার দাম এত, গুণ দিয়ে আমরা বসে ক্লোজ করে দেবো। সর্বশেষ আমরা লিখবো আদায়কৃত মূলধন। আবার ঠিক যথারীতি ব্র্যাকেট লাগবে, এতখানি শেয়ার, প্রতি শেয়ার মূল্য এত টাকা করে। তো আমরা এই টাকাটা এখানে লিখে দেবো। তাহলে মোট সম্পত্তি এখানে একটা হবে, আর এখানে মোট আদায়কৃত মূলধন যেটা বেড়ে গেল, এখানে কোনো দায় নেই। আর অধিহার যদি থাকতো, অধিহার হয় সাধারণত সঞ্চিত, হেডিং হয় সঞ্চিতি তহবিল ও অন্যান্য উদ্বৃত্ত। অবহার সম্পদ যায়, এখানে যায় শেয়ার অধিহার, দায় যায় শেয়ার অধিহার, আদায়কৃত মূলধনের নিচে বসে যাবে। এরপর এখানে যোগ করব। তাহলে এই সম্পদের যোগফল, এই অধিহার এবং আদায়কৃত মূলধনের যোগফল যদি সমান হয়, তাহলে বুঝতে হবে যে অঙ্কটা সঠিক হয়েছে। তাহলে আমরা শেয়ার ইস্যু যখনই করব, আমরা জাবেদার মাধ্যমে প্রথম শুরু করে তারপরে জাবেদা শেষ করব। এবারে জাবেদার সাহায্য নিয়ে আমরা একটা খতিয়ান করব, যেটা ব্যাংক হিসাবের উদ্বৃত্ত নিয়ে সর্বশেষ আমরা আর্থিক অবস্থা বিবরণী করব। আর্থিক অবস্থা প্রথম সম্পদ সেট করে তারপরে কি হলো যে টোটাল সম্পদ, টোটাল শেয়ার মূলধন এবং শেয়ারদের যোগফল যদি সমান হয়, তাহলে বুঝতে অঙ্ক হয়েছে। তাহলে আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। শেয়ার ইস্যুর দ্বিতীয় ক্লাস। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাড়িতে প্র্যাকটিস করবো। সবাই ভালো থাকো। সকলকে অসংখ্য